বৃষ্টি ভেজা এক বিকেলে কলেজের লাইব্রেরিতে প্রথম দেখা হয়েছিল আলিফ আর মায়ার। দুজনের একই বই খুঁজছিল। বইটি হাতে নিয়ে গিয়ে দুজনের হাত একসঙ্গে ছুঁয়ে যায়। সেদিন থেকে শুরু হয় তাদের বন্ধুত্ব। দিন যেতে থাকে, বন্ধুত্ব ধীরে ধীরে গভীর ভালোবাসার রূপ নেয়। তারা একে অপরকে প্রতিশ্রুতি দেয়, জীবনে যতই ঝড় আসুক কেউ কাউকে ছেড়ে যাবে না। কিন্তু বাস্তবতা সবসময় গল্পের মতো হয় না। কি হয়েছিল তাদের জীবনে তা জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে বন্ধুরা। ঢাকার একটি পুরনো সরকারি কলেজ, চারদিকে বড় বড় গাছ, লাল ইটের ভবন আর দুপুরের নরম রোদে ভরা শান্ত ক্যাম্পাস। নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন, শিক্ষার্থীর ভিড়, নতুন বন্ধু বানানোর উচ্ছ্বাস আর অজানা ভবিষ্যৎ নিয়ে সবার মনে এক অদ্ভুত উত্তেজনা। এই ভিড়ের মাঝেই হাঁটছিল আলিফ। ছোট্ট শহর থেকে ঢাকা এসেছে উচ্চ শিক্ষার স্বপ্ন নিয়ে। বাবা একজন স্কুল শিক্ষক, মা গৃহিণী। সংসারে খুব বেশি সামর্থ্য না থাকলেও বাবা সবসময় বলতেন, জ্ঞানী মানুষের সবচেয়ে বড় সম্পদ। আলিফের চোখে ছিল বড় হাওয়ার মতো স্বপ্ন। সে চাইতো নিজের পরিবারের মুখে হাসি ফুটাতে। অন্যদিকে একই কলেজে ভর্তি হয়েছিল মায়া। সে প্রাণবন্ত, ভদ্র এবং বই পড়তে খুবই ভালোবাসত। নতুন শহর, নতুন কলেজ, সব কিছুতেই তার কাছে রোমাঞ্চকর লাগছিল। প্রথম ক্লাস শেষে সবাই যখন আড্ডায় ব্যস্ত, তখন আলিফ চলে গেল কলেজের লাইব্রেরিতে। বইয়ের গন্ধ তার খুব প্রিয়। সে একটি উপন্যাস খুঁজছিল। ঠিক তখনই পাশ থেকে আরেকটি হাত একই বইয়ের দিকে এগিয়ে এলো। দুজন থমকে গেল। ও সরি, মেয়েটি মুচকি হেসে বলল। আলিফ একটু লজ্জা পেয়ে বলল, না না, আপনি নিন। মেয়েটি বলল, না, আপনি আগে নিন। শেষ পর্যন্ত দুজনেই হেসে পড়ল। লাইব্রেরির বিষয়টি দেখে বললেন, একটাই কপি আছে, চাইলে আমরা একসঙ্গেই পড়তে পারি। সেদিন থেকে শুরু হলো পরিচয়। আমি মায়া, আমি আলিফ। মাত্র দুটি নামের বিনিময়, কিন্তু কখনো কখনো জীবনের সবচেয়ে বড় গল্প শুরু হয় এমন ছোট্ট একটি মুহূর্ত থেকেই। পরের কয়েক সপ্তাহে তারা প্রায়ই লাইব্রেরিতে দেখা করত। পড়াশোনা নিয়ে আলোচনা, ক্লাসের নোট ভাগাভাগি আর ছোট ছোট হাসির মুহূর্ত। অজান্তেই তারা ভালো বন্ধু হয়ে উঠল। একদিন বিকেলে বৃষ্টি নামলো। কলেজ ছুটি হয়ে গেছে। সবাই দৌড়ে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে। মায়া ছাতা আনেনি। আলিফ নিজের ব্যাগ থেকে একটি পুরনো ছাতা বের করে বলল, চলুন একসঙ্গে যাই। মায়া একটু স্তব্ধ হয়ে শেষ পর্যন্ত রাজি হইল। ছোট্ট একটি ছাতার নিচে দুজনেই পাশাপাশি হাঁটছিল। চারদিকে বৃষ্টির শব্দ, ভেজা মাটির গন্ধ আর নীরব বিকেল। মায়া হঠাৎ বলল, জানো, আমার খুব ইচ্ছা একদিন নিজের একটা ছোট্ট লাইব্রেরি হবে। আলিফ হেসে বলল, আর আমার স্বপ্ন একদিন এমন কিছু করব যাতে বাবা মা আর কোনো দিন কষ্ট না পান। দুজনে একে অপরের স্বপ্ন মন দিয়ে শুনল। সেদিনের ছোট্ট ছোট্ট পথ চলা যেন তাদের সম্পর্কে আরও গভীর করে দিল। এরপর থেকে কলেজের কেউ আর তাদের আলাদা করে ভাবত না। সবাই বলতো, যেখানে আলিফ সেখানেই মায়া। কিন্তু তারা কখনো নিজেদের অনুভূতির নাম দেয়নি। সময় ধীরে ধীরে এগিয়ে চলল। একদিন কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা হলো। সবাই প্রস্তুতি নিতে ব্যস্ত। মায়া কবিতা আবৃত্তি করবে, আলিফ অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব পেল। রিহার্সালের ফাঁকে তারা আরও বেশি সময় একসঙ্গে কাটাতে লাগলো। এক সন্ধ্যায় অনুষ্ঠান শেষে পুরো ক্যাম্পাস প্রায় ফাঁকা। সূর্য ডুবে যাচ্ছে। মায়া ধীরে ধীরে বলল, বন্ধুত্ব কি সব সময় একই রকম থাকে? আলিফ কিছুক্ষণ চুপ করে থেকে উত্তর দিল, হয়তো না। কিছু কিছু বন্ধুত্ব একসময় জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি বদলে যায়। মায়া কোনো উত্তর দিল না, শুধু মুচকি হেসে আকাশের দিকে তাকিয়ে রইল।
সেদিন দুজনের মনেই নতুন এক অনুভূতি জন্ম হলো, কিন্তু তারা জানতো না সামনে তাদের জন্য অপেক্ষা করছে এমন কিছু ঘটনা যা তাদের জীবনকে সম্পূর্ণই বদলে দিবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর যেন সব কিছুই বদলে গেল। আগের মতো আলিফ আর মায়ার প্রতিদিন দেখা করত, কিন্তু এখন তাদের কথাগুলো একটু অন্যরকম হয়ে উঠেছিল। চোখে চোখ পড়লে দুজনে হেসে ফেলত, আবার কিছুক্ষণ পর অকারণে চুপ হয়ে যেত। একদিন সকালে মায়া কলেজে এসে দেখল আলিফ এখনও আসেনি। সাধারণত সে সবার আগেই কলেজে পৌঁছাতো। ঘণ্টাখানেক কেটে গেল, তবুও তার দেখা নেই। মায়ার মন অস্থির হয়ে উঠল। সে বারবার ফোন করলেও ফোন বন্ধ। ক্লাসের মন বসল না, বারবার দরজার দিকে তাকাচ্ছিল। দুপুরের দিকে আলিফ ক্লাসে ঢুকল, মুখে ক্লান্তি, চোখে ঘুমহীনতার ছাপ। মায়া রাগ করে বলল, কোথায় ছিলে? এটা একটা খবরও দিতে পারলে না? আলিফ মৃদু হেসে বলল, বাবা অসুস্থ হয়ে পড়েছিলেন, রাতভর হাসপাতালে ছিলাম। মুহূর্তেই মায়ার রাগ মিলিয়ে গেল। এত বড় কথা আমাকে বলনি কেন? তোমাকে চিন্তায় ফেলতে চাইনি। সেদিন ক্লাস শেষে মায়া নিজেই আলিফের সঙ্গে হাসপাতালে গেল। আলিফের বাবার জন্য ফল আর কিছু ওষুধ নিয়ে গেল। আলিফ অবাক হয়ে শুধু বলল, তুমি না এলেও পারতে। মায়া শান্তভাবে উত্তর দিল, আপন মানুষদের জন্য পারতাম বলে কোনো কথাই হয় না। এ একটি বাক্য যেন আলিফের হৃদয়ে গিয়ে বসে রইল। এরপর দিনগুলো আরও সুন্দর হতে লাগলো। পরীক্ষার পড়া, লাইব্রেরিতে একসঙ্গে বসা, কলেজের ক্যান্টিনে এক কাপ চা ভাগ করে খাওয়া, ছোট ছোট মুহূর্তগুলো তাদের কাছে সবচেয়ে বড় সুখ হয়ে উঠল। একদিন বিকেলে তারা কলেজের পাশে লেকের ধারে বসেছিল। হালকা বাতাস বইছে, পানির উপর সূর্যের আলো চিকচিক করছে। আলিফ ধীরে বলল, মায়া, একটা কথা বলবো? বলো। তুমি যদি কোনো দিন আমার জীবন থেকে হারিয়ে যাও, আমি হয়তো নিজেকে আর আগের মতো খুঁজেই পাবো না। মায়া কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আস্তে আস্তে করে বলল, আমি কোথায় যাব আলিফ? আমি চাই আমরা দুজনে নিজের স্বপ্ন পূরণ করি, যদি আল্লাহ চান। একদিন সেই স্বপ্নের পথটা একসঙ্গে হাঁটব। এই প্রথম তারা দুজনেই বুঝতে পারল এটি শুধু বন্ধুত্ব নয়। কয়েকদিন পর ছিল মায়ার জন্মদিন। আলিফের কাছে দামি উপহার কেনার মতো টাকাই ছিল না। সে নিজের হাতে একটি ছোট ডায়েরি কিনে প্রথম পাতায় লিখল, জীবনে অনেক মানুষের সঙ্গে দেখা হবে, কিন্তু কিছু মানুষ এমন থাকে যাদের উপস্থিতি পুরো জীবন বদলে দেয়। তুমি আমার জীবনের সেই মানুষ। ডায়েরিটি পেয়ে মায়ার চোখ ভিজে উঠল। সে বলল, এটাই আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার। সেদিন সন্ধ্যায় বাড়ি ফেরার পথে দুজনেই নীরবে হাঁটছিল। হঠাৎ মায়া বলল, একটা প্রতিশ্রুতি দেবে? দেব, যাই হোক না কেন। আমরা কেউ মিথ্যা বলবো না। কোনো ভুল বোঝাবুঝি হলে চুপ না থেকে কথা বলবো। আলিফ হাসল। প্রতিশ্রুতি রইল। দুজনেই জানতো না, জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলো প্রায় সেই প্রতিশ্রুতিগুলোকেই পরীক্ষা করে। কয়েক সপ্তাহ পর হঠাৎ মায়ার বাবা চাকরি নিয়ে বড় একটা খবর এলো। সেই খবর তাদের জীবনের গতিপথ বদলে দিতে চলেছে। দিনগুলো যেন স্বপ্নের মতো কেটে যাচ্ছিল। আলিফ আর মায়ার সম্পর্ক এখন শুধু বন্ধুত্বে সীমাবদ্ধ ছিল না। তারা দুজনেই জানতো একে অপরকে ছাড়া ভবিষ্যৎ কল্পনা করাই কঠিন। তবুও তারা পড়াশোনাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিত। একদিন বিকেলে মায়া বাড়ি ফিরে দেখল ড্রয়িং রুমে তার বাবা মা খুব গম্ভীর মুখে বসে আছেন। বাবা ধীরে বললেন, মায়া, তোমার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। মায়া অবাক হয়ে বলল, কি হয়েছে বাবা? তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমার চাকরির বদলি হয়েছে। আগামী মাসে আমাদের কানাডায় চলে যেতে হবে।
কথাটা শুনে মায়ার মনে হলো যেন তার চারপাশের শব্দ থেমে গেছে। সে শুধু বলতে পারল, এত তাড়াতাড়ি? বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এটা আমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে। সেদিন রাতে মায়ার একটু ঘুম হলো না। তার মনে বারবার ভেসে উঠছিল আলিফের মুখ। পরদিন কলেজে গিয়ে সে স্বাভাবিক থাকতে পারল না। আলিফ বুঝতে পারল কিছু একটা হয়েছে। মায়া, তোমার কি হয়েছে? মায়া অনেকক্ষণ চুপ থেকে সব খুলে বলল। কথাগুলো শুনে আলিফের বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। সে জোরে করে হাসার চেষ্টা করল। তুমি তো ভালোই থাকবে, নতুন দেশ, নতুন জীবন। মায়া কষ্ট পেয়ে বলল, তুমি কি সত্যি এটাই ভাবছ? আলিফ উত্তর দিল না। তার চোখে তখন হাজারো ভয়। সে জানতো দূরত্ব অনেক সম্পর্ক বদলে দেয়। পরের কয়েকদিন দুজনের আগের মতো কথা বললেও কোথাও যেন একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়ে গেল। একদিকে মায়ার বাবা বিদেশ যাওয়ার স্বপ্ন প্রস্তুতি শুরু করে দিলেন। পাসপোর্ট, ভিসা, টিকিট সবকিছু খুব দ্রুত এগোতে লাগলো। শেষ সপ্তাহে মায়া আলিফকে বলল, আমি চাই না আমাদের গল্প এখানে শেষ হয়ে যাক। আলিফ শান্ত গলায় বলল, গল্প শেষ হবে না, শুধু কিছুদিনের জন্য থেমে থাকবে। বিদায়ের আগের দিন তারা সেই পুরনো লাইব্রেরিতে গেল। সেখানে প্রথম দেখা হয়েছিল। চারিদিকে নীরবতা। মায়া ব্যাগ থেকে একটি সাদা খাম বের করলো। এটা তোমার জন্য, কিন্তু আমি চলে যাওয়ার পর খুলবে। আলিফ খামটি হাতে নিয়ে বলল, আমি অপেক্ষা করব। মায়ের চোখ জলে ভরে গেল। আমিও। পরদিন বিমানবন্দরে শেষবারের মতো দেখা হলো। ঘোষণা ভেসে এলো, বোর্ডিং শুরু হয়েছে। মায়া একবার ফিরে তাকালো। আলিফ শুধু তার হাত নাড়ল। কিছু কথা মুখে বলা যায় না, শুধু চোখেই বলে দেয়। বিমানটি আকাশে উড়ে গেল। আলিফ অনেকক্ষণ রানওয়ের দিকে তাকিয়ে রইল। সেদিন বাড়ি ফিরে সে মায়ার দেওয়া খামটি খুলল। ভিতরে একটি ছোট চিঠি। প্রথম লাইনে লেখা ছিল, যদি সত্যি আমাকে ভালোবাসো, তাহলে আমার জন্য অপেক্ষা নয়, নিজের স্বপ্নের জন্য লড়াই করবে। কারণ একদিন আমি চাই তুমি তোমার সাফল্য নিয়ে আমার সামনে দাঁড়াও। চিঠিটি বুকে জড়িয়ে ধরে আলিফ নীরবে বলল, আমি কথা দিচ্ছি মায়া, আমি হার মানব না। কিন্তু সে জানতো না সামনে এমন একটি ভুল বোঝাবুঝি অপেক্ষা করছে, যা তাদের বহু বছরের সম্পর্ক ভেঙে দিবে। মায়া কানাডায় চলে যাওয়ার পর প্রথম কয়েক মাস সবকিছুই ঠিকই চলছিল। সময়ের পার্থক্য সত্ত্বে তারা নিয়মিত কথা বলতো, কখনো ভিডিও কলে, কখনো দীর্ঘ মেসেজে, আবার কখনো ছোট একটি ভালো থেকো লিখেও তারা একে অপরের দিনটি শুরু করত। আলিফ নিজেদের পড়াশোনায় মন দিল, পাশাপাশি একটি কোচিং সেন্টারে পড়ানো শুরু করলো, যাতে বাবার সংসারের খরচে সাহায্য করতে পারে। অন্যদিকে নতুন দেশ, নতুন পরিবেশ, মায়াও ধীরে ধীরে মানিয়ে নিচ্ছিল। তবে প্রতিদিন রাতে ঘুমানোর আগে সে বাংলাদেশের আকাশের কথাই ভাবত আর ভাবত। এই মুহূর্তে হয়তো আলিফও একই আকাশের দিকে তাকিয়ে আছে। একদিন হঠাৎ কয়েক সপ্তাহ ধরে আলিফের কোনো ফোনই এলো না। মায়া বারবার কল করলো, কিন্তু নম্বর বন্ধ। মেসেজ পাঠালো, কোনো উত্তর নেই। ইমেল করলো, সেখানেও নীরবতা। দিন গড়িয়ে সপ্তাহ, সপ্তাহ গড়িয়ে মাস। মায়ের মনে নানা প্রশ্ন ঘুরতে লাগলো। আলিফ কি আমাকে ভুলে গেল? ওদিকে বাংলাদেশে পরিস্থিতি সহজ ছিল না। আলিফের বাবা হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার খরচ মেটাতে আলিফকে পড়াশোনার পাশাপাশি আরও কাজ করতে হয়। ব্যস্ততা আর দুশ্চিন্তার মধ্যে তার পুরনো ফোনটি নষ্ট হয়ে যায়। সেই ফোনই ছিল মায়ের নম্বর, ছবি আর অসংখ্য স্মৃতি। ফোন কিনলেও মায়ের সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হলো না।
সে পুরনো ইমেল আইডিতে লগ ইন করার চেষ্টা করলো, কিন্তু পাসওয়ার্ড মনে ছিল না। দিনের পর দিন সে চেষ্টা করলো, কোনো খুঁজই পেল না। এক রাতে ডায়েরি খুলে সে লিখল, কখনো কখনো মানুষ ইচ্ছে করে দূরে যায় না, পরিস্থিতি তাকে নিয়ে যায়। অন্যদিকে মায়ার আত্মীয়রা তাকে নতুন জীবন শুরু করার জন্য চাপ দিতে লাগলো। একদিন তার খালা বললেন, জীবন কারোর জন্য থেমে থাকে না, অতীত আগলে থাকলে ভবিষ্যৎ হারিয়ে যাবে। মায়া শুধু মৃদু হেসে বলল, কিছু অপেক্ষারও একটা মূল্য থাকে। তবুও তার মনে ধীরে ধীরে সন্দেহ জন্মাতে শুরু করলো। সে ভাবতে লাগলো, হয়তো আরিফ সত্যিই আমাকে ভুলে গেছে। ঠিক সেই সময়ে একটি ভুল খবর তার কাছে পৌঁছালো। বাংলাদেশ থেকে আসা এক পরিচিত মানুষ বললেন, শুনেছি আরিফ নাকি এখন অন্য কাউকে নিয়ে খুব ব্যস্ত। কোনো প্রমাণ ছিল না, তবুও কথাটি মায়ার মনে বিষের মতো ছড়িয়ে পড়ল। সেদিন রাতে সে অনেক কাঁদল। তারপর নিজের ডায়েরির শেষ পাতায় লিখল, যদি সত্যি সে সুখে থাকে তাহলে আমি তার সুখের জন্য দোয়া করব। ভালোবাসা কখনো জোর করে ধরে রাখার নাম নয়। কিন্তু সে জানতো না, ঠিক একই সময়ে 1000 কিলোমিটার দূরে বসে আলিফও প্রতিদিন তার জন্য দোয়া করছে। একদিন হঠাৎ মায়া ধীরে ধীরে কলেজের গেট ভিতরে ঢুকছিল। প্রতিটি পদক্ষেপ তার মন ভেসে উঠেছিল পুরনো দিনের স্মৃতি। সে প্রথম দেখা একই বই নিয়ে টানাটানি, বৃষ্টির দিনে একই ছোট ছাতা, লাইব্রেরির দরজা, বিভিন্ন স্মৃতি তার দিকে আঁকলে ধরে রেখেছে। 5 বছরের দূরত্ব যেন সেই নীরবতার মধ্যেই লুকিয়েছিল। প্রথমে আলিফই এগিয়ে এলো, তার কণ্ঠ কাঁপছিল, তুমি সত্যিই এসেছো? মায়ার চোখে জল। আমি তো প্রতি বছরই এসেছি, 5 বছর ধরে। আলিফ অবাক হয়ে তাকিয়ে রইল। প্রতি বছর? হ্যাঁ, আমি ভেবেছিলাম তুমি হয়তো আর আসোইনি বা আসতে চাওনি। আলিফ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি কখনই তোমাকে ভুলিনি। বাবার অসুস্থতা, ফোন নষ্ট হয়ে যাওয়া, যোগাযোগ হারিয়ে ফেলা, অনেক চেষ্টা করেছি, কিন্তু তোমাকে খুঁজে পাইনি। মায়া ধীরে বলল, আমি শুনেছিলাম তুমি নাকি অন্য কাউকে নিয়ে সুখে আছো। আলিফ মৃদু হেসে মাথা নাড়ল। মানুষের কথায় বিশ্বাস করেছিলে? মায়া চোখ মুছে বলল, আজ বুঝলাম, সত্য জানার আগে কোনো সম্পর্কের বিচার করা উচিত নয়। আলিফ তার সেই পুরনো চিঠি তুলে দিল। দেখো, এটা এখনো তোমার কাছে আছে। মায়া চিঠিটি হাতে নিয়ে হাসল। আমি ভেবেছিলাম হয়তো তুমি এটা অনেক আগেই ফেলে দিয়েছ। কিছু স্মৃতি কখনো ফেলে দেওয়া যায় না। ঠিক তখনই হালকা বৃষ্টি শুরু হলো। দুজনই হেসে উঠল। মায়া মজা করে বলল, আজও কি সেই পুরনো ছাতাটা আছে? আলিফ ব্যাগ থেকে একটা ছোট কালো ছাতা বের করলো। এবার নতুন ছাতা, তবে পথ চলার সঙ্গে আগের মানুষটাই। কয়েক মাস পর আলিফ দুই পরিবারের সঙ্গে কথা বলল। সব ভুল বোঝাবুঝি দূর হলো। দুই পরিবার তাদের সিদ্ধান্ত সমান করলো। একটি শীতের সকালে খুব সাধারণ আয়োজনের মধ্যে তাদের বিয়ে হলো। বিয়ের দিন আলিফ মায়াকে একটি ছোট্ট বাক্স উপহার দিল। ভেতরে ছিল সেই প্রথম দিনের লাইব্রেরির কার্ড, একটি শুকিয়ে যাওয়া কৃষ্ণচূড়ার ফুল, আর সেই সাদা খাম। মায়া হেসে বলল, এগুলো এত বছর ধরে রেখে দিয়েছ? আলিফ উত্তর দিল, ভালোবাসা যদি সত্যি হয় তাহলে স্মৃতিগুলো আমানত হয়ে যায়। আসলে সত্যিকারের ভালোবাসা শুধু একে অপরকে পাওয়ার নাম নয়, বিশ্বাস, ধৈর্য, সম্মান এবং সঠিক সময় পর্যন্ত অপেক্ষা করার সাহসের নামই। তো বন্ধুরা, এরকম মজার মজার গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে সবার আগে আপনাদের কাছে ভিডিওটা চলে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।